বন্ধুরা, আমি আপনাদের সাথে তৌহিদুল ইসলাম। আমাদের আজকের গল্পের শিরোনাম বিশ্বাসের আলোয় জেগে ওঠা নির্দোষ ছেলের জীবন। এই গল্পটি একদম সত্যি। এখানে এক শিক্ষিকার অটল বিশ্বাস আর সাহস কিভাবে এক নির্দোষ ছেলের পুরো জীবন বদলে দিয়েছে সেটাই তুলে ধরা হয়েছে। খুব সহজ ভাষায়, খুব গভীর অনুভূতিতে শোনাব আজ। এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে ডুব দেওয়া যাক। শিক্ষক মেয়েটি ছেলেটির জন্য যা করেছিল সেই সত্যিটা জানার পর পুরো গ্রাম অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের দেবাস জেলার একটি সত্য ঘটনা, যেখানে এক সন্ধ্যায় অনুরাধা রোজকার মতো ডিম নিতে পৌঁছেছিল। কিন্তু সেদিন দরজায় দাঁড়াতেই তার মনে হল যে কিছু একটা আলাদা, কারণ ভেতরে এক অজানা ছেলে বসেছিল যাকে সে আগে কখনো দেখেনি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার এই ছিল যে পুরো উঠোনটা আগের চেয়ে বেশি পরিষ্কার আর গোছানো মনে হচ্ছিল, যেন কেউ খুব মনোযোগ দিয়ে প্রতিটি জিনিস ঠিকঠাক করে রেখেছে। অনুরাধা হালকা গলায় জিজ্ঞেস করল, বাড়ির লোকজন কোথায়? ছেলেটি সাথে সাথে দাঁড়িয়ে পড়ল আর বলল, ওরা বাইরে গিয়েছেন, এখন আমিই সব দেখছি। তার গলায় না ছিল কোনো জড়তা, না ছিল কোনো কৃত্রিমতা, শুধু সহজ আর পরিষ্কার কথা। অনুরাধা কয়েক সেকেন্ড তাকে খুব মন দিয়ে দেখতে থাকল, যেন তার মুখ থেকে কিছু পড়ার চেষ্টা করছে। তারপর বলল, তুমি এখানে নতুন নাকি? ছেলেটি মাথা নাড়ল, না, শুধু আজকের জন্যই এসেছি। অনুরাধা সরাসরি জিজ্ঞেস করল, নাম? সে বলল, অমিত। অনুরাধা বলল, আমি অনুরাধা, রোজ ডিম নিতে আসি। এই বলে সে ঝুড়িটি এগিয়ে দিল। অমিত কিছু না বলে ভেতরে গেল, খাঁচার কাছে বসল আর ডিম সংগ্রহ করতে শুরু করল। তার কাজ করার ধরন এমন ছিল যেন এগুলো তার কাছে নতুন কিছু নয়। প্রতিটি নড়াচড়ায় একটা অভ্যেস ছিল, একটা পরিপাটি ভাব ছিল, যেন সে চুপচাপ নিজের কাজ করে যেতেই জানে। অনুরাধা সেখানেই দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মনে হচ্ছিল যে এই ছেলেটি আলাদা, কিন্তু কিভাবে সেটা সে বুঝতে পারছিল না। সে জিজ্ঞেস করল, তুমি এসব কাজ পারো? অমিত হালকা নজরে তাকিয়ে বলল, প্রয়োজন পড়লে সব পারা যায়। মাত্র একটি লাইন, কিন্তু তাতে এমন এক সত্য আর বাধ্যবাধকতা ছিল যা অনুরাধার মন ছুঁয়ে গেল, এবং সে কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে গেল। অল্পক্ষণ পর অমিত ডিম নিয়ে এলো আর কোনো কথা না বলে অনুরাধার ঝুড়িতে রেখে দিল। অনুরাধা দেখল যে ডিম একটু বেশিই হয়েছে, তাই বলল, এত কেন দিচ্ছ? অমিত সোজাসুজি উত্তর দিল, বেঁচে যায়। এই উত্তরটি যত ছোট ছিল ততটাই গভীর ছিল, যেন এটি দিতে তার মনে কোনো দ্বিধা কাজ করেনি। অনুরাধা বুঝতে পারল না কি বলবে। সে টাকা দিয়ে ধীরে ধীরে ফিরে যেতে লাগল, কিন্তু যেতে যেতে সে আরও একবার পিছন ফিরে তাকাল। অমিত ততক্ষণে আবার নিজের কাজে লেগে পড়েছে, কোনো লোক দেখানো ভাব ছাড়াই, যেন কারও আসা যাওয়ায় তার কিচ্ছু যায় আসে না। সেই রাতে অনুরাধার মনে বারবার ওই মুখটাই আসতে থাকল, একটা অদ্ভুত শান্তি আর একাকিত্ব, যেন সে পৃথিবী থেকে একটু আলাদা হয়ে বেঁচে আছে। আর সে যত তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, ততই অমিতের চেহারা তার মাথায় পরিষ্কার হয়ে উঠছিল। পরের দিন সে একটু তাড়াতাড়ি এলো। এবার তার পা নিজে থেকেই দ্রুত চলছিল। অমিত উঠোন পরিষ্কার করছিল। ঝাড়ু দেওয়ার সময়ও সে ততটাই শান্ত ছিল। অনুরাধা আসতেই জিজ্ঞেস করল, তুমি কি এখানে একাই থাকছ? অমিত ঝাড়ু থামিয়ে তার দিকে তাকাল। একাই থাকি। অনুরাধা জিজ্ঞেস করল, খাবার কিভাবে খাও? সে বলল, বানিয়ে নেই। অনুরাধা জিজ্ঞেস করল, আর যদি সময় না পাও? অমিত হালকা হেসে বলল, তাহলে খাই না। এবার অনুরাধা আর চুপ থাকতে পারল না। তার মুখে হালকা উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সরাসরি বলল, এভাবে চলে না, কখনো প্রয়োজন হলে আমায় জানিও। অমিত শুধু মাথা নাড়ল, যেন সে কথাটি শুনল আবার শুনল না, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য হালকা কোমলতা অবশ্যই এসেছিল। সেদিন দুজনের মধ্যে আরও কিছু কথা হল, পড়াশোনা, কাজ আর সারাদিনের ব্যস্ততা নিয়ে। কিন্তু অমিত প্রতিটি কথার ছোট উত্তর দিচ্ছিল, আর অনুরাধা প্রতিটি উত্তরের আড়ালে লুকিয়ে থাকা গল্প বোঝার চেষ্টা করছিল। সন্ধে নেমে এলো। আকাশটা হালকা সোনালি হয়ে গিয়েছিল। অনুরাধা চলে যাওয়ার সময় হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এমনভাবে কেন থাকো? অমিত তার দিকে তাকাল। কয়েক সেকেন্ড কিছুই বলল না, যেন সে ভাবছিল উত্তর দেবে কি দেবে না। তারপর সে খুব ধীরে বলল, অভ্যেস হয়ে গিয়েছে। এই উত্তর ছোট হলেও এবার অনুরাধা পরিষ্কার বুঝতে পারল যে এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে,
এমন কিছু যা সে কাউকে বলতে চায় না। সে কিছু না বলে ফিরে গেল, কিন্তু এখন তার মনে একটাই কথা ছিল যে এই ছেলেটি যেমন দেখায় আসলে তেমন নয়। সেই রাতে অনুরাধার মাথায় বারবার এই কথাটিই ঘুরতে থাকল, আর সে তাকে যতটা বোঝার চেষ্টা করছিল ততটাই জড়িয়ে যাচ্ছিল, কারণ অমিতের মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ হয়েও সাধারণ ছিল না। তার নিস্তব্ধতা, ছোট ছোট উত্তর, কোনো কিছু নিয়ে অভিযোগ না করা, এসব কোনো বাধ্যবাধকতার চেয়ে বড় কোনো গভীর অভিজ্ঞতার অংশ বলে মনে হচ্ছিল। আর এই কারণেই পরের দিন অনুরাধা কোনো বিশেষ কারণ ছাড়াই আবার একটু তাড়াতাড়ি সেই খামারের দিকে রওনা হল। সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল। আকাশ পুরোপুরি মেঘে ঢাকা ছিল, আর বাতাসে ঠান্ডা ভাব মিশেছিল, যেন প্রকৃতি নিজেও কোনো অসম্পূর্ণ কথা বলার চেষ্টা করছে। অনুরাধা যখন দরজার কাছে পৌঁছল, তখন দেখল অমিত বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করার চেষ্টা করছে। অনুরাধা ধীরে তাকে ডাকল, আজ কাজ করছো না? অমিত তার দিকে তাকিয়ে বলল, করে নিয়েছি, শুধু একটু বসেছিলাম। অনুরাধা ভেতরে এলো, আর এবার কোনো দ্বিধা ছাড়াই চেয়ারে বসে পড়ল। সে বলল, আজ আমি খালি হাতে আসিনি। এই বলে নিজের ব্যাগ থেকে একটি কৌটো বের করে তার সামনে রাখল। এটা খোলো। অমিত অবাক হয়ে তাকে দেখল, তারপর ধীরে ধীরে কৌটোটি খুলল। ভেতরে গরম গরম সামোসা আর রুটি ছিল। সে সাথে সাথে বলল, আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? অনুরাধা হালকা হাসির সাথে উত্তর দিল, দরকার ছিল না, মন চাইল। অমিত কয়েক সেকেন্ড চুপ থাকল, যেন বুঝতে পারছিল না কি বলবে। তারপর সে ধীরে একটি সামোসা তুলে নিয়ে খেতে শুরু করল। আর প্রথম কামড় মুখে যেতেই তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, যেন খুব পুরনো কোনো স্মৃতি হঠাৎ সামনে চলে এসেছে। অনুরাধা মন দিয়ে লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হলো? অমিত চোখ খুলল আর খুব হালকা গলায় বলল, কিছু না, শুধু মনে পড়ে গেল। অনুরাধা সহজভাবে জিজ্ঞেস করল, কি? অমিত একটা লম্বা শ্বাস নিয়ে বলল, যখনই বৃষ্টি হতো বাড়িতে ভালো কিছু একটা রান্না হতো। তারপর সে হঠাৎ থেমে গেল, যেন তার মনে হলো সে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলছে। সে কথা ঘুরিয়ে বলল, আপনিও খান না? কিন্তু এবার অনুরাধা তার কথা উড়িয়ে দিল না। সে ধীরে বলল, তুমি অনেক কিছু ভেতরে চেপে রাখো, তাই না? অমিত তার দিকে তাকাল। এবার তার দৃষ্টি কিছুটা ভারী ছিল, কিন্তু সে তবুও আগের মতোই বলল, সবার কাছেই কিছু না কিছু থাকে। অনুরাধার কাছে এই উত্তরটি অসম্পূর্ণ মনে হল, কিন্তু সে আর জোরাজুরি করল না। দুজন কিছুক্ষণ চুপচাপ খেতে থাকল, কিন্তু সেই নিস্তব্ধতা এখন আর অদ্ভুত ছিল না, তাতে একটা আপন ভাব ছিল, যেন না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর অনুরাধা জিজ্ঞেস করল, তুমি পড়াশোনা করছো তো? অমিত ছোট উত্তর দিল, হ্যাঁ। অনুরাধা আবার জিজ্ঞেস করল, ভবিষ্যতে কি করার ইচ্ছে? অমিত মাটির দিকে তাকিয়ে বলল, যা পাওয়া যায় তাই, যা কিছু। অনুরাধা কিছুটা অবাক হয়ে বলল, কোনো স্বপ্ন নেই? এবার অমিত হালকা হাসল, কিন্তু সেই হাসিটা ছিল অসম্পূর্ণ। সে বলল, স্বপ্ন দেখার সময় পাইনি। কথা শুনে অনুরাধা কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে এই ছেলেটি শুধু শান্তই নয়, বরং সে অনেক কিছু সহ্য করেছে, আর সম্ভবত এই কারণেই সে আশা করাও ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর পরিবেশ হালকা করার জন্য সে বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এখন থেকে একটা স্বপ্ন রাখো। অমিত তার দিকে তাকাল, কেমন স্বপ্ন? অনুরাধা বলল, যা তোমার ভালো লাগে, ছোট হোক বা বড়, কিন্তু সেটা যেন নিজের হয়। অমিত কোনো উত্তর দিল না, কিন্তু এবার তার চোখে প্রথমবার হালকা একটু উজ্জ্বলতা দেখা গেল। সময় ধীরে ধীরে কাটতে থাকল, আর এখন অনুরাধার সেখানে আসা শুধু ডিম নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রইল না। সে কখনো কিছু খাবার নিয়ে আসত, কখনো বা শুধু কথা বলার জন্যই আসত। আর অমিত এখন আগের চেয়ে কিছুটা সহজ হতে শুরু করেছিল। তার উত্তরগুলো একটু বড় হতে শুরু করেছিল। তার গলায় আগের মতো সেই দূরত্ব ছিল না, আর সবচেয়ে বড় কথা, এখন সে কখনো কখনো নিজেও প্রশ্ন করত। একদিন সে হঠাৎ জিজ্ঞেস করল, আপনি রোজ এত কিছু কেন করেন? অনুরাধা বলল, কি এসব? আশা, কথা বলা, খাবার আনা? অনুরাধা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ তুমি একা। অমিত সাথে সাথে বলল, একা থাকার অভ্যেস আছে। অনুরাধা ধীরে বলল, অভ্যেস হওয়া আর ভালো লাগা আলাদা বিষয়। এই কথা শুনে অমিত কিছু বলল না, কিন্তু সে নজর সরিয়ে নিল, যেন সেই সত্য থেকে বাঁচতে চাইছে। দিন গড়াতে থাকল, আর দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হল, যাকে কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু দুজনেই তা অনুভব করত, একটা ভরসা, একটা স্বস্তি, যা না বলেও বোঝা যেত। তারপর এক সন্ধ্যায় যখন আকাশ একদম পরিষ্কার ছিল আর হালকা ঠান্ডা হাওয়া বইছিল, অনুরাধা বরাবরের মতোই এলো।
কিন্তু আজ পরিবেশ কিছু আলাদা ছিল। অমিত একটু চুপচাপ ছিল, আগের মতো সহজ মনে হচ্ছিল না তাকে। অনুরাধা আসতেই জিজ্ঞেস করল, কি হয়েছে? অমিত মাথা নাড়ল, কিছু না। অনুরাধার সাথে সাথে বলল, মিথ্যে, এখন তোমার নিস্তব্ধতা আমি বুঝি। অমিত তার দিকে তাকালো, তারপর ধীরে বলল, শুধু মনে হচ্ছে যে কিছু ঠিক হবে না। অনুরাধা জিজ্ঞেস করল, তার মানে? অমিত বলল, জানি না, কিন্তু এমন লাগছে যেন খারাপ কিছু ঘটতে চলেছে। অনুরাধা হালকা হেসে বলল, তুমি অযথা চিন্তা করছ। অমিত কোনো উত্তর দিল না, কিন্তু তার চোখে যে অস্থিরতা ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর অনুরাধা যাওয়ার সময় বলল, যাই হোক, তুমি একা নও। অমিত প্রথমবার তাকে যাওয়ার সময় খুব মনোযোগ দিয়ে দেখল আর ধীরে বলল, ধন্যবাদ। সেই রাতে দুজনের কারোরই ঠিকমতো ঘুম এলো না। অনুরাধার এই কারণে যে সে অমিতের কথাগুলো নিয়ে ভাবছিল, আর অমিতের এই কারণে যে তার সত্যি মনে হচ্ছিল এমন কিছু হতে চলেছে যা তার জীবনকে আবার বদলে দেবে। আর সত্যি বলতে সেই রাতেই এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। যাই হোক বন্ধুরা, সেই রাত প্রায় অর্ধেক কেটে গিয়েছিল। আকাশে মেঘ আবার জমে উঠেছিল আর হালকা বৃষ্টি শুরু হয়েছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল, শুধু বৃষ্টির ফোঁটার শব্দ আর মাঝে মাঝে কুকুরের ডাকার শব্দ শোনা যাচ্ছিল। অমিত গভীর ঘুমেছিল, কিন্তু হঠাৎ তার মনে হল বাইরে যেন কোনো নড়াচড়া হচ্ছে। অমিত প্রথমে সেদিকে বিশেষ ধ্যান দিল না, কিন্তু তারপর লোহার খাঁচার সাথে সংঘর্ষের শব্দ হতেই তার ঘুম একদম ভেঙে গেল। সে তক্ষুনি উঠে বাইরের দিকে ছুটল এবং উঠোনে পা রাখতেই তার নজরে এলো সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান। দু-তিনজন লোক তাড়াতাড়ি করে মুরগিগুলোকে সেটির ওপর তোলার চেষ্টা করছিল। অমিত এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারল না। কিন্তু পরের মুহূর্তেই সে কিছু না ভেবে তাদের কাছে দৌড়ে গেল আর জোরে চিৎকার করে উঠল, ওরে, তোরা কারা, কি করছিস? তার আওয়াজ শুনতেই ওই লোকগুলো ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করল। কিন্তু অমিত ভ্যানের পেছনে গিয়ে সেটি ধরে ফেলল। সে নিজের পুরো শক্তি দিয়ে ভ্যানটিকে থামানোর চেষ্টা করল। তখনই তাদের মধ্যে একজন লাঠি তুলে তার হাতে জোরে আঘাত করল। ব্যথা এতটাই তীব্র ছিল যে অমিতের চিৎকার বেরিয়ে গেল, আর তার হাতের বাঁধন তখনই ঢিলে হয়ে গেল। কিন্তু তবুও সে ছেড়ে দেওয়ার চেষ্টা করল না। দ্বিতীয় আঘাতটি আরও জোরে এলো। এবার সে নিজেকে সামলাতে পারল না আর মাটিতে পড়ে গেল। তার হাতে অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল, যেন হাড় ভেঙে গিয়েছে। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল আর সে মাটিতে পড়ে শুধু ভ্যানটিকে দূরে চলে যেতে দেখছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে গেল। ভ্যানটি অন্ধকারে হারিয়ে গিয়েছিল। অমিত যন্ত্রণায় কুকিয়ে উঠতে উঠতে ওঠার চেষ্টা করতে থাকল, আর তারপর জোরে জোরে চিৎকার করতে লাগল। তার আওয়াজ শুনে আশেপাশের লোকজন বাইরে বেরিয়ে এলো। কেউ টর্চ নিয়ে এলো, কেউ ছাতা নিয়ে। সবাই জড়ো হয়ে তাকে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে, কারা ছিল ওরা? অমিত হাঁপাতে হাঁপাতে বলল, মুরগি নিয়ে গিয়েছে। লোকজনের মধ্যে হইচই পড়ে গেল। কিছু লোক এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু অন্ধকার আর বৃষ্টির কারণে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। কেউ পুলিশকে ফোন করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে পৌঁছে গেল। পুলিশ এসেই প্রশ্ন করতে শুরু করল, কতজন ছিল, মুখ দেখেছ, ভ্যানের নম্বর? অমিত যন্ত্রণায় কোকিয়ে উঠতে উঠতে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে নিজেও কিছু পরিষ্কার দেখতে পায়নি। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে তার শুধু এটুকুই মনে ছিল যে ৩ জন লোক ছিল আর তাদের হাতে লাঠি ছিল। সকাল হতেই পুরো মহল্লায় এই খবর ছড়িয়ে পড়ল। লোকজনের নানা ধরনের কথা বলতে লাগল। কেউ বলছিল বাইরের লোক হবে, কেউ বলছিল আগে থেকেই নজর রাখা হয়েছিল। কিন্তু আসল ধাক্কা তখন লাগল যখন দুপুর নাগাদ বাড়ির লোকজন ফিরে এলো। রামেশ্বর এসব শোনামাত্রই তার মুখ রাগে লাল হয়ে গেল। সে এসেই অমিতের ওপর চিৎকার করতে শুরু করল, তুই তো ঘরেই ছিলি, তাহলে চুরি হলো কিভাবে? অমিত দুর্বল গলায় বলল, আমি থামানোর চেষ্টা করেছিলাম, ওরা মেরেছে। কিন্তু রামেশ্বর তার কথা মাঝপথেই থামিয়ে দিল, নাটক করিস না, সত্যি বল তুই কি করেছিস? এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনও চুপ হয়ে গেল। পরিবেশ হঠাৎ বদলে গেল। অমিত অবাক হয়ে তার দিকে তাকাল, আমি কেন এমন করব? রামেশ্বর অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল, টাকার জন্য, আবার কিসের জন্য? এই অভিযোগ শোনা মাত্রই অমিত যেন ভেতর থেকে কেঁপে উঠল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু যন্ত্রণা আর মানসিক আঘাত তাকে পুরোপুরি দুর্বল করে দিয়েছিল। কিছুক্ষণ পর পুলিশ আবার এলো। এবার তাদের আচরণ কিছুটা আলাদা ছিল। তারা সরাসরি অমিতের সাথে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করল, সত্যি সত্যি বল, কার সাথে মিলে এটা করেছিস?
অমিত বারবার একই কথা বলতে থাকল, আমি কিছু করিনি, সত্যি বলছি। কিন্তু কারও তার কথায় ভরসা হচ্ছিল না। গ্রামের কিছু লোক এখন রামেশ্বরের কথা সমর্থন করতে শুরু করল। হ্যাঁ, এমন হতে পারে, ঘরে ওই একাই ছিল। আর তারপর বেশি দেরি না করে পুলিশ তাকে ধরে ফেলল। তার হাতে আগে থেকেই চোট ছিল, তার উপর হাতকড়া পড়ার পর যন্ত্রণা আরও বেড়ে গেল। কিন্তু তার চেয়েও বেশি কষ্ট তার এই কারণে হচ্ছিল যে কেউ তার কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। ওই সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অনুরাধা এসব দেখছিল। সে স্কুল থেকে ফিরেই সরাসরি এখানে চলে এসেছিল এবং যা কিছু তার সামনে ঘটছিল তা দেখে সে এগিয়ে এলো আর সরাসরি অমিতের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে প্রশ্ন ছিল, তুমি এমন কেন করলে? এই প্রশ্ন শোনা মাত্রই অমিতের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি করিনি, আমার বিশ্বাস করো। অনুরাধা ধীরে বলল, কিন্তু লোকে তো বলছে। অমিত যন্ত্রণায় ভরা গলায় বলল, লোকে যা খুশি বলুক, সত্যিটা তো বদলায় না। আমি সত্যি কিছু করিনি। তার শব্দের মধ্যে এতটাই সততা ছিল যে অনুরাধা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না কার উপর ভরসা করবে, লোকজনের উপর নাকি ওই ছেলেটির উপর যাকে সে গত কয়েকদিন ধরে চিনছিল। তখনই পুলিশকর্মী মাঝপথে বলল, ম্যাডাম, আপনি দূরে থাকুন, এই ব্যাপারটা সহজ নয়। অনুরাধা তার দিকে তাকালো আর বলল, সহজ নয়, সেজন্যই তো বোঝা জরুরি। কিন্তু পুলিশ তার কথা না শুনেই অমিতকে নিয়ে যেতে লাগল। যেতে যেতে অমিত একবার পেছন ফিরে অনুরাধার দিকে তাকালো। তার চোখে শুধু একটাই কথা ছিল, আমার ওপর ভরসা করো। অনুরাধা সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথায় অমিতের প্রতিটি কথা আর প্রতিটি চাহনি ঘুরছিল এবং তার ভেতর থেকে একটি আওয়াজ পরিষ্কার বলছিল যে এই ছেলেটি মিথ্যে বলছে না। সে সেই মুহূর্তেই ঠিক করে নিল যে সে সত্যিটা জেনেই ছাড়বে, এর জন্যে তাকে যাই করতে হোক না কেন। আর এখান থেকেই শুরু হলো সেই সত্যের সন্ধান যা সবকিছু বদলে দেওয়ার কথা ছিল। ওই দিনের পর অনুরাধার কাছে এই বিষয়টি শুধু একটি চুরি বা অভিযোগের বিষয় থাকল না, বরং এটি তার নিজের বিশ্বাসের পরীক্ষায় পরিণত হল। কারণ সে অমিতের চোখে যা দেখেছিল সেটি ভয় ছিল না, সেটি মিথ্যে ছিল না, সেটি ছিল এক সততা যা সাহায্য চাইছিল। আর এই কারণেই পরের দিন সে দেরি না করে সবার আগে ওই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল যেখানে অমিতকে রাখা হয়েছিল। সে যখন সেখানে পৌঁছল, দেখল অমিত এক কোণায় চুপচাপ বসে আছে। তার হাত প্লাস্টারে বাঁধা ছিল, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু তবুও সে কাউকে কিছু বলছিল না। অনুরাধা তার কাছে গেল আর ধীরে বলল, আমি এসেছি। অমিত মাথা তুলল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু অনুরাধাকে দেখামাত্রই সেখানে হালকা আশার আলো ফিরে এলো। অনুরাধা সরাসরি জিজ্ঞেস করল, সত্যিটা বলো, যা হয়েছে সব কিভাবে হলো? অমিত সময় না নিয়ে সবকিছু বলে দিল, কিভাবে সে আওয়াজ শুনেছিল, কিভাবে বাইরে এলো, কিভাবে সে ভ্যান থামানোর চেষ্টা করেছিল, আর কিভাবে ওই লোকগুলো তার উপর হামলা করেছিল। সে প্রতিটি কথা পরিষ্কার শব্দে বলল, কিছু না বাড়িয়ে আর কিছু না লুকিয়ে। তার প্রতিটি কথার মধ্যে সেই সততা ছিল যা প্রথম দিন থেকে অনুরাধা অনুভব করছিল। অনুরাধা মন দিয়ে সব শুনল আর তারপর বলল, যদি তুমি সত্যি বলে থাকো তবে সত্যিটা সামনে আসবেই। এ কথা বলার সময় তার গলার স্বরে এমন এক দৃঢ়তা ছিল যা আগে কখনো ছিল না। ওই দিনের পর অনুরাধা সেই প্রতিটি মানুষের সাথে কথা বলতে শুরু করল যারা ওই জাতের আশেপাশে সেখানে উপস্থিত ছিল। সে প্রতিবেশীদের জিজ্ঞেস করল, রাস্তার দোকানদারদের জিজ্ঞেস করল, এমনকি সে ওই রাস্তা পর্যন্ত গিয়ে দেখল যেখান দিয়ে ভ্যানটি গিয়েছিল। প্রতিটি ছোট ছোট জিনিসকে জোড়া দেওয়ার চেষ্টা করল এবং ধীরে ধীরে সে অনুভব করতে লাগল যে এই পুরো ঘটনার মধ্যে এমন কিছু আছে যা দেখা যাচ্ছে না। তারপর সে তার এক পরিচিত কর্মকর্তার সাথে যোগাযোগ করল। সে পুরো বিষয়টি জানালো এবং পরিষ্কার বলল, স্যার, আমার মনে হচ্ছে এতে কিছু ভুল আছে। তার কথা গুরুত্বের সাথে নেওয়া হলো এবং ঘটনার তদন্ত নতুন করে শুরু হলো। এবার যখন পুলিশ নতুনভাবে তদন্ত শুরু করল, তখন সবার আগে সেই লোকটিকে ধরা হলো যার নাম এই ঘটনায় উঠে এসেছিল। শুরুতে সে কিছুতেই মানতে রাজি ছিল না, কিন্তু কড়াকড়ির পর শেষ পর্যন্ত সে ভেঙে পড়ল এবং যা জানালো তা সবাইকে অবাক করে দিল। সে বলল যে তাকে টাকা দিয়ে এই কাজ করানো হয়েছিল, কিন্তু যে তাকে এসব করতে বলেছিল সে অন্য কেউ নয়, বরং স্বয়ং রামেশ্বর ছিল। এটা শোনা মাত্রই পুরো ঘটনা পাল্টে গেল। যখন রামেশ্বরকে জিজ্ঞাসাবাদ করা হলো, প্রথমে সে সব অস্বীকার করল, কিন্তু তথ্য প্রমাণ আর বয়ান তার বিরুদ্ধে ছিল। শেষ পর্যন্ত তাকেও সত্যি কবুল করতে হলো। সে স্বীকার করল যে সে নিজেই এই ষড়যন্ত্র করেছিল,
কারণ তার ভয় ছিল পাছে তার স্ত্রীর ঝোঁক অমিতের দিকে বেশি হয়ে যায় এবং ভবিষ্যতে তার অংশ অমিত না পেয়ে যায়। তাই সে ভেবেছিল অমিতের ভাবমূর্তি নষ্ট করে দিলে সে নিজেই দূরে সরে যাবে। সত্যি সামনে আসার পর সব কিছু যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। যারা গতকাল পর্যন্ত অমিতকে চোর বলছিল তারাই এখন চুপ ছিল, কেউ চোখ মেলাতে পারছিল না। আর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল অমিতের মাসি, যিনি এটা জেনে চরম ধাক্কা খেলেন যে তার নিজের স্বামীই এত বড় খেলা খেলেছে। অমিতকে সাথে সাথে মুক্তি দেওয়া হলো, কিন্তু সে আগের মতো ছিল না। তার মুখে এখনও সেই শান্তি ছিল, কিন্তু তাতে এক গভীরতা যোগ হয়েছিল, যেন সে পৃথিবীকে আরও কাছ থেকে দেখে নিয়েছে। অনুরাধা তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসা করালো, ওষুধ কিনে দিল এবং প্রতিদিন তার খোঁজ নিতে আসতে লাগল। এবার তাদের মধ্যেকার কথাবার্তা আগের চেয়ে আলাদা ছিল। এখন তাতে শুধু প্রশ্ন আর উত্তর ছিল না, বরং ছিল এক অকৃত্রিম সম্পর্ক, যাতে ভরসা ছিল, বোঝাপড়া ছিল, আর ছিল এক অঘোষিত সাথী। একদিন যখন অমিত কিছুটা সুস্থ হল, সে অনুরাধাকে বলল, যদি ওই দিন তুমি না থাকতে তবে হয়তো আমি হেরে যেতাম। তার গলায় কৃতজ্ঞতা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক আপন ভাব। অনুরাধা হালকা হাসির সাথে বলল, আমি বিশেষ কিছু করিনি, শুধু যা সঠিক মনে হয়েছে তাই করেছি। অমিত ধীরে বলল, সবাই সঠিক করার সাহস পায় না। তাদের দুজনের মধ্যে এখন আর কোনো দ্বিধা অবশিষ্ট রইল না। কথাবার্তা দীর্ঘ হতে লাগল, আর সেই কথা এখন ভবিষ্যতও জায়গা পেতে শুরু করল। সময়ের সাথে সাথে অমিত পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং সে একটি ছোট চাকরিও শুরু করল। জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে লাগল, কিন্তু এবার সে একা ছিল না। এক সন্ধ্যায় যখন দুজনে ঠিক আগের মতোই বসেছিল, অনুরাধা হঠাৎ জিজ্ঞেস করল, এখন কি কোনো স্বপ্ন আছে তোমার? অমিত এবার না ভেবেই উত্তর দিল, হ্যাঁ, এখন আছে। অনুরাধা হেসে জিজ্ঞেস করল, কি? অমিত তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন এক জীবন যেখানে কেউ একা হবে না। অনুরাধা কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে বলল, তাহলে চলো সেটা পূরণ করি। এটাই সেই মুহূর্ত ছিল যখন দুজনে কোনো বড় শব্দ ছাড়াই, কোনো লোক দেখানো ভাব ছাড়াই একসাথে চলার সিদ্ধান্ত নিয়ে নিল। কিছু সময় পর খুব সাধারণভাবে, কোনো জাঁকজমক ছাড়াই দুজনে বিয়ে করল এবং এক নতুন শুরু করল, যেখানে না কোনো ভয় ছিল, না কোনো অভিযোগ, ছিল শুধু ভরসা আর ভালোবাসা। আজ তাদের জীবন খুব একটা বড় নয়, খুব ধনীও নয় তারা, কিন্তু তাতে একটি জিনিস ভরপুর আছে, শান্তি। আর সম্ভবত এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে মানুষের আসল চরিত্র তার দুর্দশা দিয়ে নয়, বরং তার হৃদয়ের উদ্দেশ্য দিয়ে যাচাই হয়। আর সঠিক সময়ে যদি কোনো একজন মানুষও পাশে দাঁড়িয়ে যায়, তবে পুরো জীবন বদলে যেতে পারে। কিন্তু এবার আপনি বলুন, যদি আপনি অনুরাধার জায়গায় থাকতেন, তবে কি বিনা প্রমাণে অমিতের ওপর ভরসা করতেন, নাকি বাকি লোকজনের মতো তাকে ভুল মনে করতেন? আর যদি আপনি অমিতের জায়গায় থাকতেন, তবে কি এত কিছু সহ্য করার পরও লোকজনের ওপর ভরসা রাখতে পারতেন? কমেন্টে অবশ্যই জানান। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ। টেক কেয়ার।